আজকে বিকাল ৩টা থেকে বাংলাদেশ একটি ঐতিহাসিক দিন পালন করলো। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও ঢাকার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় সকল দল মত নির্বিশেষে সকলে এখানে আজকে একত্রতা প্রকাশ করেছেন, সংহতি জানিয়েছেন সকলে এসে সব রাজনৈতিক দল। আজকে আমরা ইতিমধ্যে হাজার হাজার মানুষকে আমরা দেখতে পেয়েছি যারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছেন এবং মার্চ করার জন্য এসেছেন। আমরা সামনে কোনো দলীয় ব্যানার দেখতে পাইনি, কোনো সামাজিক সংগঠনের ব্যানার দেখতে পাইনি, তবে সারা দেশব্যাপী যতগুলো ছোট বড় রাজনৈতিক দল রয়েছে, যতগুলো সামাজিক সংগঠন রয়েছে, সবাই এটার সাথে একত্রতা প্রকাশ করেছেন এবং দলমত নির্বিশেষে সকলে এসে মজলুমদের পাশে। বিভিন্ন দল মত নির্বিশেষে মানুষ জড়ো হলো এবং তারা তাদের মনের আকুতি, বিনতি, আবেগ সব কিছুই প্রকাশ করলেন। গাজাবাসীর সমর্থনে অনেক কথাই হলো, অনেকেই অনেক পরিকল্পনা করেছেন, ভালো ভালো পরিকল্পনা করছেন। আলহামদুলিল্লাহ, এই সকলে যারা অংশগ্রহণ করছেন, যারা সমর্থন দিয়েছেন, যারা আর্থিক যোগান দিয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে তার আগে একটি কথা বলতে চাই, সেটা হলো আজকে আমরা যে ঢাকাবাসীর যে উত্তাল বা এই যে গণসমাবেশ দেখলাম, দল মত নির্বিশেষে সর্বদলীয়ভাবে, যেখানে যারা দল করেন না তারাও আসছেন, বিভিন্ন আলেম ওলামারা আসছেন, সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ আসছেন, বিভিন্ন দলের প্রধানরা আসছেন, যার যার মতো সবাই নিরবিচ্ছিন্নভাবে আসছেন। তবে তাদের প্রত্যেকের মধ্যে একটি উৎফুল্ল চিন্তাভাবনা দেখলাম, যার ভিতরে কোনো ভয় নেই, কোনো ডর নেই, কোনো রকমের কোনো আবেগেও বুঝলাম না যে কার ভিতরে ভীতির ছাপ আসে, এটা দেখিনি। এর পিছনের কারণটা আমরা একটু বিশ্লেষণ করি। আজকে নির্দলীয়তে একটা গভর্নমেন্ট, বিপ্লবী গভর্নমেন্ট আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে, বিধায় আজকে আপনারা সর্বদলীয়ভাবে এভাবে মিলতে পারছেন। অথচ চিন্তা করুন তো, বিগত 24 বছরের ইতিহাসে আমি লাস্ট 15 ইয়ার্সকে আলাদা করে দেখি, তাছাড়াও বিগত 24 বছরের ইতিহাসে সর্বদলীয় ঐক্যমত্যের ভিত্তিতে এইভাবে কি গাজার জন্য, গাজার যুদ্ধ তো অনেক আগে থেকে শুরু হয়েছে, গাজা তো আগের থেকে এভাবে উত্তাল ছিল। এইভাবে কি দেখছে যে কোনো আমলে, কোনো সরকারের আমলে এইভাবে একাত্রে সবাই মিলতে পারছেন? এই পরিবেশটা ছিল? নিশ্চয়ই না। এবার যদি আসি যে বিগত 15 বছরে গাজাবাসীদের জন্য এরকম, অথবা আমাদের ফেলানি হত্যার মতো শুরু করে প্রতিনিয়ত ইন্ডিয়ার বর্ডার বাংলাদেশি মারা যাচ্ছে, রীতিমতো পাখির মতো মারতেছে, বিভিন্নভাবে হয়রানি করতেছে, মায়ানমার আমাদেরকে চাপ দিচ্ছে। কই, তখন তো আমরা এভাবে মিছিল নিয়ে নামতে পারিনি, নিজেদের জন্যই পারিনি। এবার আসুন, যখন আলেম ওলামাদেরকে শাপলা চত্বরে মারা হলো 2013 5ই মে, তখন কি আমরা নামতে পারেছিলাম? আমাদের সন্তানরাই তো মারা গেছে, আমাদের ছেলেপেলে মারা গেছে, তখন কেন নামতে পারেনি? নিশ্চয়ই সেই নামার মতো পরিবেশ তো নাই। বরং তখনকার সরকার যেভাবে পুলিশদেরকে বলেছে, তারা যেভাবে করছে, ডিজিএফআই থেকে শুরু করে সকল প্রশাসন যেভাবে চালাইছে সেভাবে চলছে। এমন কথাও শুনতে হয়েছে যে হুজুররা গায়ে রং মেখে রাস্তায় শুয়েছিল, পুলিশ আসার পরে উঠে দৌড় দিচ্ছে, অথবা মৃত্যু দেহটা পড়ে আছে, পাখির মতো গুলি করে মারছে। আর আজকে সেই নিরাপদ একটা পরিস্থিতি আমরা অবজার্ভ করলাম। আপনারা যারা অংশগ্রহণ করছেন, আপনারাও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ, প্রত্যেকের মধ্যে হাসি খুশি ভরা মনে আমরা সেই পরিস্থিতি অবজার্ভ করছি ইনশাল্লাহ। তার পিছনে কারণ হলো যা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের মতো একটা নির্দলীয় সরকার ক্ষমতা আছে, বিধায় এটা সক্ষম হয়েছে। এবার আসুন, আমরা যারা বিভিন্ন দল করি, মত করি, বিভিন্ন দলে আছেন, আমি বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, অন্য যারা আছে, হিডেন যারা আছে, তাদের নিজস্ব দল ক্ষমতায় নেওয়ার জন্য যারা উদ্গ্রীব হয়ে আসছেন, তারা বিচারের আগের যে অন্যায় করে গেছে সেই বিচারের আগে যারা এখনই নির্বাচন চান, উদ্গ্রীব হয়েছেন, তারা হয়তো তাদের স্বার্থে চাচ্ছেন, কিন্তু
আমি বলবো যে এই যে সমন্বয়কের সন্তানরা হিসাবে, ছাত্রছাত্রী হিসাবে যারা ছিলেন, যারা এই দেশের এই বিপ্লবের সাথে একাত্মতা করে যারা লিডিং দিচ্ছেন, যাদের নেতৃত্বে সকল বাংলাদেশের লোকজন একাত্রে ঝাঁপিয়ে পড়েছিল, যদি এই যারা এই সরকার চালিয়েছিলেন, বিগত সরকারে যারা অন্যায় প্রবণতা করেছেন, তাদেরকে যদি ন্যূনতম শাস্তির আওতায় না আনা হয়, তাহলে এই নির্বাচন এখন দিয়ে দিলে একটু ভাবুন তো, সমন্বয়কের যারা ছিল, সাধারণ চিহ্নিত লোক যারা ছিল, তাদের পরিস্থিতি কি হবে? তারা কি জান নিয়ে থাকতে পারবে? মান নিয়ে থাকতে পারবে? তারা দেশে থাকতে পারবে? তাহলে আপনারা কাদের রূপকের উপর থেকে রক্তের হোলি খেলা বইয়ে নেওয়ার পরে আপনারা এখনই হুট করে বিচার না করে আপনার নির্বাচন চাচ্ছেন। এখনই নির্বাচন, দলীয় সরকার না হলে দেশ উন্নয়ন হবে না। কোনো দলীয় সরকারের আমলে কতটুকু উন্নয়ন হয়েছে? 8 মাসে আমরা কতটুকু উন্নয়ন দেখলাম? একটা ভঙ্গুর অর্থনীতিকে এখন একটা পুঞ্জীবিত অর্থনীতি দেখছি, যার জীবনে চিন্তাও করছি না। আমি বলছি না যে এইভাবে একটা সরকার দীর্ঘদিন টিকে থাকুক, তা না, তবে যৌক্তিক সংস্কার দরকার, যৌক্তিক বিচার কার্য সম্পাদন করা দরকার, তারপরে দেশে নির্বাচন দরকার। তাহলে সাধারণ মানুষ স্টেবল হবে, ব্যাংকগুলো স্টেবল হবে, অর্থনীতি স্টেবল হবে, প্রবাসীরা তাদের মূল্যায়নগুলো পাবে, আর ব্যবসায়ীরা তারা ব্যবসা করতে পারবে। ব্যবসায়িক যে জটিলতা আছে, সেই জটিলতা যেগুলো করে রাখছিল সেগুলো সমাধান দরকার, তারপরে নির্বাচন। সুতরাং বিষয়টি সকলের উদ্দেশ্যে, স্মরণের উদ্দেশ্যে বলেছি। এটা কেন সম্ভব হয়েছে? আমরা দেখছি এই বিগত 54 বছরের ইতিহাসে আমার দেখা মতে কোনো সরকার প্রধান অথবা সরকারের সাঙ্গপাঙ্গ যারা আছে, রাষ্ট্রীয়ভাবে যদিও বলে বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, বাট আসলে বাংলাদেশকে সেকুলার লোকজন চালিয়েছে বিদায় তা সেকুলার কান্ট্রি হয়েছে, ইসলামিক কান্ট্রি হয়নি। এখন বরং আলেমরা অথবা যে যেরকম চাচ্ছি, আমরা কোরআনের আইনের একটা কথা বলতে পারি যে কোরআনের আইন আসুক, কোরআনের আইনে চলুক, প্রত্যেকটা মানুষ কোরআন শিখুক, কোরআন জানুক, এবং টপ টু বটম প্রত্যেকেই এটা অন্তত স্বীকার করে বিধায় আমরা বলতে পারি এই সরকারের আমলেই সম্ভব। প্রত্যেকটা মানুষ কোরআন জানবে, বুঝবে, শিখবে, কোরআনের আইন মানবে, বুঝবে, সরকার আস্তে আস্তে কোরআনের আইনে পরিবর্তন হবে, তখন এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হবে, ধর্মীয় আইন কায়েম হবে, জীবন বিধান হিসাবে ইসলামকে কায়েম হবে। ইসলামের ভিতরে ভিন্নতা হবে না, এক কোরআনের ভিতরে ইসলাম আনতে হবে। আল্লাহ হাফিজ।